ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা মানে সময় নিউজরুম লাইভের। আর নিউজরুম লাইভের শুরুতেই নজর রাখবো লোকসভায় প্রধানমন্ত্রীর মুখে বঙ্কিম দা। কোচবিহারের সভা থেকে এ নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে কলকাতা প্রতিবাদে তৃণমূল। बंकिम दा ने चुनौती दी। बंकिम दा ने जब वंदे मातरम की रचना की तब बंकिम दा बंगाल की धरती से निकला। बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। थैंक यू। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিম দা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে লোকসভায় আলোচনা। সোমবার সেখানেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী, জানিয়ে বিতর্ক তৈরি হয়। वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला। बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। थैंक यू। आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, आपको तो दादा कह सकता हूं ना, वरना उसमें भी आपको इतराज हो जाएगा। মঙ্গলবার কোচবিহারের সভায় এ নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিম দা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন, তাকে এইটুকু সম্মান দিলেন না। আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। আন্দোলন করেছিল কারা? স্বাধীনতা আন্দোলন। বাংলা। ক্ষুদিরামকে বলে দিলেন সন্ত্রাসবাদী, বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন। 26শে বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে বাঙালি আবেগে শান দিতে ময়দানে তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে দিল্লি সর্বত্রই সরব বাংলার শাসক দল। মঙ্গলবার সংসদের গেটে বাঙালি মনীষীদের ছবি নিয়ে প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা। সেন্ট্রাল হলে গিয়ে মৌন প্রতিবাদ করেছে। আলোচনার প্রথম বক্তা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার বক্তব্যে সাহিত্য সম্রাটকে যে সম্বোধন করেছেন সেটার প্রতিবাদ। বাংলাকে অপমান করেছে। বাংলার মানুষ কখনোই ভারতের প্রধানমন্ত্রীকে, ভারতীয় জনতা পার্টিকে ক্ষমা করবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি হয়ে গেলেন বঙ্কিম দা, একবার নয় 4 বার 5 বার করে। এটা তো হতে পারে না। রাষ্ট্র গান আমাদের, সেটা একটা বিতর্কের বিষয় কেন তৈরি হবে? একটা নাটকের সীমা আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বাড়ি, সেটা পর্যন্ত সংস্কার করেনি, আর মুখে বড় বড় কথা। 150 বছর পর এই যে লোকসভাতে বন্দে মাতরম নিয়ে আলোচনা করলো, এটাতেই তো আমার গর্বে ভরে ওঠে। তৃণমূল কংগ্রেস একবারও তো আবেদন করেনি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা আবক্ষ মূর্তি ইন্ডিয়া গেটে হোক, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তা করে দেখিয়েছেন। আর ওনারা উচ্চারণ নিয়ে শুধুমাত্র উল্টোপাল্টা কথা বলছেন। তবে সোমবার বিতর্ক শুধু প্রধানমন্ত্রীর কথা নিয়ে হয়নি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দাস চ্যাটার্জি বলে সম্বোধন করেন। তা নিয়েও তুমুল হট্টগোল হয় সংসদে। वंदे मातरम जब बंकिम दास चटर्जी ने लिखा, चटर्जी जी ने लिखा था, तब उन्होंने बंकिम चटर्जी ने, चट्टोपाध्याय जी ने लिखा था। নিউজ 18 বাংলা। ভোটের ঢাকে কাঠি পড়লেই নেতাদের মুখে মুখে বাঙালি মনীষীদের নাম। বাঙালির মন পেতে বাঙালি আবেগে শান। আর তা করতে গিয়ে কখনো ভুল, কখনো বেফাঁস মন্তব্য। তৈরি হয় বিতর্ক। बंकिम दा ने चुनौती दी। बंकिम दास चटर्जी ने लिखा, चटर्जी जी ने लिखा था।
কথায় আছে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, তাই বাংলা জয়ের পথও বেশ কঠিন। শুধু ভাষণে এ জমিতে ফসল ফলে না, দরকার আরো সূক্ষ্ম কৌশল। বাংলার মন জিততে তাই বারবার বাঙালির মন জেতার চেষ্টা করে রাজনৈতিক দলগুলি। ভোট এলেই ঘন ঘন শোনা যায় বাঙালি মনীষীদের নাম, আর তখনই ধরা পড়ে ভুল। बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले, थैंक यू बंकिम बाबू ने, थैंक यू दादा, थैंक यू। हाँ, खुदीराम बोस, राजेंद्र नाथ लाहिड़ी, रामकृष्ण विश्वास, जिन्होंने वंदे मातरम कहते कहते फांसी के फंदे को अपने गले पर लगाया था। हरगोपाल बाल, पुलिन विकास घोष, त्रिपुर सेन, इन सब ने देश के लिए अपना बलिदान दिया। मास्टर सूर्यसेन को 1934 में जब फांसी दी गई, एक ही शब्द की गूंज थी और वो शब्द था वंदे मातरम। वंदे मातरम जब महान कवि बंकिम दास चटर्जी ने लिखा, चटर्जी जी ने लिखा था, तब उन्होंने बंकिम चटर्जी ने, चट्टोपाध्याय जी ने लिखा था। 2021 বিধানসভা নির্বাচনের আগে বাংলায় তখন প্রচারে আসছেন বিজেপির শীর্ষ নেতারা। 2020 সালের 9 ডিসেম্বর তৃণমূল সোশ্যাল মিডিয়ায় এই স্ক্রিনশট পোস্ট করে দাবি করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন বিশ্বভারতী হল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। তৃণমূল দাবি করে খোদ বিজেপি টুইট করে এই তথ্য জানিয়েছে। এ নিয়ে তুমুল বিতর্ক হয় সে সময়। আরেকটু পিছিয়ে গেলে 2019 লোকসভা ভোটের সময় কলকাতায় রোড শো করেন অমিত শাহ। শাহের রোড শো যায় বিদ্যাসাগর কলেজের পাশ দিয়ে। হঠাৎই ঝামেলা, কলেজে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙে দুষ্কৃতীরা, জানিয়ে কুরুক্ষেত্র বেঁধে যায় বঙ্গ রাজনীতিতে। এবার ফিরে আসুন 2025-এ। এই কয়েকদিন আগে রামমোহন রায় সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ান মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী তথা বিজেপি নেতা ইন্দ্র সিং পারমার। अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यंत चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। As the great religious teacher Swami Vivekanand once said, মণিমুক্ত শুধু এই দেশের নেতারা ছড়িয়েছেন এমনটা নয়, ভিন দেশ থেকে আসা রাষ্ট্র নেতারাও বাদ যাননি। স্বামী বিবেকানন্দ উচ্চারণ করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যা হাল হয়েছিল তা মনে হয় অনেকেরই মনে আছে। As the great religious teacher Swami Vivekanand once said, বাঙালি মনীষীদের নিয়ে এভাবেই বারবার বিতর্ক, বিতর্কের পর শেষমেশ ক্ষমা চাওয়া, এটুকুই বাঙালির প্রাপ্তি। बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले, थैंक यू। নিউজ 18 বাংলা। চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর, গীতা পাঠের যে অনুষ্ঠান সেখানে মারধরের অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস। ময়দান থানায় অভিযোগ সিপিআইএম এ। প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিও ভাইরাল, ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। তুমি তার জন্য চিকেন বিক্রি করবে? চিকেন আছে বলে মাল ফেলতে আরম্ভ করে দিল। তারপরে বলছে চিকেন বংশ করছি কেন? আমি যাই মার্কেটে, এখানে লোক খাবার চাইছিল, দিলাম না বিয়ে। তার মধ্যে চিকেন প্যাটিস বংশ দিকে না, কি পাঠাচ্ছে যেতে পাঠাচ্ছে জিনিসকো, যে ভাই তোর নাম কি বল? আমি শেখ রিয়াজুল, আমার নাম।
হ্যাঁ, শেখ রিয়াজির বলতেই মারতে আরম্ভ করে দিল। আমার মাল সব নষ্ট করে দিল, বাক্স তুলে ফেলে দিল, ছুঁড়ে ফেলে দিল। বলে কাণ্ড নোটিস কর, কাণ্ড আমি নোটিস পর্যন্ত করেছি। আমি করছি 22 বছর করছি। কত বছর ব্যবসা করছি? 22 বছর। কোনোদিন কলকাতায় এরকম অভিজ্ঞতা? এরকম কোনদিন হয়নি, এরকম না কোনদিন হয়নি। কো এই লাইভ করতে হলো আমার জ্ঞানে। আপনি থানায় অভিযোগ করেছেন? না, আমি অভিযোগ করিনি দাদা, কারণ আমার নিজে ক্ষতি হয়েছে, আমি অভিযোগ করি না। এখন সেই প্যাটিস আমিষ না নিরামিষ, এবং সেই কারণে তাকে যেভাবে মারধর করা হয়েছে, পুলিশের কাছে এই প্রভিশনস রয়েছে যে পুলিশ নিজে সুয়োমোটোতে এফআইআর করে পুলিশ ইনভেস্টিগেট করতে পারে। উত্তরপ্রদেশের এই মব লিঞ্চিং এর কালচার, কাউবেল্টের এই মব লিঞ্চিং এর কালচার পশ্চিমবাংলায় যেভাবে ইম্পোজ করতে চাইছে, এবং যেভাবে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়ছে, এবং পুলিশ প্রশাসন মিউট স্পেকটেটর হিসেবে বসে রয়েছে, মিউট স্পেকটেটর হিসেবে। হিউম্যান রাইটস কমিশন কোথায়? মানবাধিকার কমিশন কোথায়? কারুর কোনো দেখা নেই। আমরা কমপ্লেন দিয়েছি, আমরা আশা করি পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। যদি না করে তাহলে আইনের পথে যা হয় আমরা তাই করব। গত রবিবার ব্রিগেডের অনুষ্ঠান চলাকালীন দরিদ্র প্যাটিসালা, তিনি প্যাটিস বিক্রি করছিলেন, এই অপরাধে তার উপর চড়াও হলো বিজেপি আরএসএস এর উগ্র হিন্দুত্ব বীররা, কোট আনকোট। এরা নাকি বীর। কেমন বীর? একজন দরিদ্র প্যাটিসালার তাকে মারধর করা, তাকে কান ধরে উঠবস করানো, তার প্যাটিসের বাক্স ভেঙে চুরে তছনছ করে সমস্ত জিনিস নষ্ট করে ফেলে বীরত্বের পরিচয় দেওয়া হলো। আপনি ভাববেন না যে এটা শুধুমাত্র একটা প্যাটিসালাকে তার জাত ধর্ম বা অন্য কিছু দেখে আক্রমণ। আসলে এই আক্রমণটা হচ্ছে বাঙালির উপর আক্রমণ। বাঙালির ধর্ম পালন করা শিখতে হবে এই গোবলয়ের জমিদারদের কাছ থেকে। ওরা ঠিক করে দেবে কে আমিষ খাবে আর কে নিরামিষ খাবে। ওরা ঠিক করে দেবে বাঙালি কি খাবে না খাবে। কারা করেছে, কি করেছে তার বিষয়ে তো কেউ গ্যারান্টি কেউ দেয়নি, বা এখনো পর্যন্ত প্রমাণ কেউ দেয়নি যে বিজেপি করেছে বা যারা অর্গানাইজ করেছে তারা করেছে। কিছু লোকের হয়তো মানসিক যে আছে, তাদের যে ধর্মের প্রতি আবেগ আছে, সেই আবেগে কিছু লোক হয়তো আহত হয়েছে। ধর্মের নামে অত্যাচার। রবিবার ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ, নিন্দায় সরব বিশিষ্ট বাঙালিরা। কাজটা ভালো হয়নি, মন্তব্য সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শৃঙ্খলা এই হিসেবে দেখছি, আর কি বলবো, বলার কিছু নেই। সমস্ত শৃঙ্খলার মধ্যে বেশি দেখা গিয়েছে, আর কি ভালো লাগছে। কাজটা ওটাই ভালো হয়নি, এটুকু বলতে পারি। মারধর করা ঠিক হয়নি, নিন্দা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ধর্ম রাজনীতি এক হলেই সাংঘাতিক, মন্তব্য অভিনেতা শ্রীলেখা মিত্রের। বারণ করা যেত, মারা ঠিক হয়নি, মন্তব্য সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের। আমরা তো কলকাতায় ময়দানে সাধারণত ননভেজ কি ভেজ প্যাটিস ভেবে তো খাই না, মানে আমরা তো ননভেজ খাই, আমরা তো বাঙালিরা মাংসাশী জাত, আমরা তো আমিষ খাই রেগুলার বেসিসে আর কি। সেই মানুষটি হয়তো বুঝতে পারেননি যে এই প্রেক্ষিতটাতে বা এই ক্ষেত্রটাতে আমিষ বিক্রি করাটা উচিত নয়। তিনি তো তার জীবিকা নির্বাহ করছিলেন, আর তো কিছু করছিলেন না। গীতা পাঠ তো খুব ভালো জিনিস, গীতা পাঠ আমার বাড়িতে নিয়মিত হয়। একজন মানুষ একটা ভুল করেছেন কি ঠিক করেছেন সেটা তো সেই ঘটনাটার প্রেক্ষিতে ভুল বা ঠিক, রাইট? ভদ্রলোক তো কিছু অন্যায় করেনি, এটা তো তার রুজি রুটি। তাকে মারধর করাটা বোধহয়, মারধর করাটা কখনো ঠিক না। এটা আমি সমর্থন করতে পারছি না। এরা ধর্মটাকে ইউজ করা হচ্ছে, তো ধর্ম আর রাজনীতি যখন এক হয় তখন সেটা সাংঘাতিক একটা জায়গায় আসে। ধর্মের সাথে রাজনীতির এই মানে এটা হয়ই না, মানে এটার ফল আউটটাও ভালো হয় না, সেটা আমরা দেখছি। কোনো ধর্মই তো মানে হিংসা শেখায় না। কি করতে গেছে, গীতা পাঠ কি পাঠ করতে গেছে, টু ইচ হিজ ওন, যা করতে গেছে। একটা লোক তার রুজির, সেও তো একটা কাজই করছে। এটা তুমি কিসের ধর্ম পালন করছো? মানুষের ধর্মটা পালন করছো না কেন? আমাদের বাড়িতে যখন গীতা পাঠ হয় তখন নিরামিষ খাবার হয়, আমরা নিরামিষটাই খাই। সেক্ষেত্রে ও যদি ওই চত্বরে ঢুকে বিক্রি করছে তাকে বারণ করা যেত। যদি মেরে থাকে এবং ফেলে দিয়ে থাকে সেটাও না। যেখানে করেছে সেটা ফ্রি এরিয়া, সেখানে তো সে তার জীবিকার জন্য গেছে। এই সংঘাতটা বোধহয় ঠিক পথ নয়। কাগজ ছিঁড়লেন, তোপ দাগলেন, কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর একেবারে সপ্তমে। কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে শান দিলেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান।
তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। কোচবিহারের মাটিতে কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে, কাগজ ছিঁড়লেন, সুর চড়ালেন। কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে, দেখাবার টাইম কোথায়? 4 মাস কোয়ার্টারলি হয়তো, 3 মাসও যদি হয়, টাইম কোথায়? এটা ডিসেম্বর মাস, ফেব্রুয়ারিতে ইলেকশন। তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই। আবার আমরা ক্ষমতায় আসব, কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরো 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলায় করবে। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও। 100 দিনের কাজ থেকে শুরু করে গ্রামীণ রাস্তা, একাধিক কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ। আদালতের নির্দেশের পরও বাংলায় চালু হয়নি 100 দিনের প্রকল্পের কাজ। সেই প্রসঙ্গ টেনে মঙ্গলবার কোচবিহারের সভা থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে শান দিলেন তৃণমূল নেত্রী। 7টা জেলার জন্য ভোট নেয় ওরা, কিন্তু কাজটা করি আমরা। 100 দিনের কাজ 4 বছর বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা বন্ধ করে দিয়েছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। আমি নিজে অনেকবার দেখা করে এসেছি প্রধানমন্ত্রীর সাথে, আমাদের মন্ত্রীরা দেখা করে এসছেন, তাও দেয়নি। আপনি ডিসেম্বর মাসে যদি কিছু দেনও, মার্চ মাসে বাজেট শেষ, 2 মাসে টেন্ডার করে সবকিছু হয় না। গত কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গের তুলনায় ভালো ফল করেছে বিজেপি। গেরুয়া শিবির বারবারই অভিযোগ করে তৃণমূল সরকারের আমলে উত্তরবঙ্গ বঞ্চিত। সেই উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার একটা স্বৈরাচারী সরকার, একটা অত্যাচারী সরকার, ভ্রষ্টাচারী সরকার, দুষ্টুচারী সরকার, নিউজ 18 বাংলা। দুর্যোধনের সরকার, দুঃশাসনের সরকার। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় ডিটেনশন ক্যাম্প হয়ে যাবে। কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে এভাবেই সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তবর্তী জেলায় দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন সীমান্ত নিয়েও। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে। আপনার অস্তিত্ব থাকবে না, আপনার ভাষা থাকবে না, আপনার সম্মান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না। বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে। বাংলার ভোট ময়দান গরম এসআইআর ইস্যুতে। ভোটার তালিকার নিবিড় সংশোধনকে সামনে রেখে মঙ্গলবার ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর সামনে, পেছনে এনআরসি মানি না, মানব না, ডিটেনশন ক্যাম্প হবে না। উত্তরপ্রদেশে চালু করে দিয়েছেন ডিটেনশন ক্যাম্প। 1 কোটি লোকের নাম বাদ দিতে হবে। মারা যায়নি, মৃত দেখানো হচ্ছে। বিয়ে হয়েছে যার, শ্বশুর বাড়ি গেছে বাপের বাড়ি থেকে, তাকে কৈফিয়ত দিতে হবে। বিএলওদের বাড়তি টাকা কালকে ছেড়ে দেওয়া হয়েছে। কাজ করাবে ইলেকশন কমিশন, আর টাকা বাড়াবে রাজ্য সরকার, আর টাকা বন্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার। 1 কোটি পুলিশ পাঠাবে, তাদের থাকার খরচা কে দেবে? রাজ্য সরকার। আর গুলি চালাবে কে? কেন্দ্রীয় সরকার। যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন, তাদের বলুন নিজের ভোটের নামটা তুলতে। হিয়ারিং এ ডাকলে যাবেন, কাগজপত্র যা থাকবে নিয়ে যাবেন, ফাইনাল লিস্টের নামটা আছে কিনা দেখতে হবে। এদের চালাকি হচ্ছে, ফাইনাল লিস্ট তৈরি করেই তারপরের দিন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে, যাতে কেউ কোর্টে যেতে না পারে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কোচবিহার জেলা, বড় সংখ্যায় রাজবংশীদের বাস। সেই কোচবিহারের সভাতেই সীমান্ত নিয়ে চড়া সুর তৃণমূল নেত্রীর গলায়। বিএসএফ যদি কারোর ওপর কোনো অত্যাচার করে, মেয়েদের এগিয়ে দিন, মেয়েরা সামনে দাঁড়াবে, ছেলেরা
আমি দেখতে চাই মা বোনদের ক্ষমতা বড় না বিজেপি পার্টির ক্ষমতা বড়। তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে লড়াই করছে, আমরা বিজেপির কাছে মাথা নত করি না। কেউ আপনাদের বাংলা থেকে বিতাড়িত করতে পারবে না। যতক্ষণ আমরা থাকবো অত সাহস কাউকে আমি দিইনি। 2021-এর বিধানসভা ভোটের সময় কোচবিহারের শীতলকুচির বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয়। এদিন কোচবিহারের সভায় মমতার মুখে সেই শীতলকুচির প্রসঙ্গ। শীতলকুচিতে গুলি করে মারো, ভুলে গেছেন সব? নির্বাচনের সময় রাজবংশী মানুষের কথা বলেন, আর নির্বাচনের আগে আসাম থেকে নোটিশ পাঠাচ্ছেন কুচবিহারের লোককে। কেউ যাবেন না, আপনারা বাংলায় থাকেন, বাংলায় থাকবেন, বহাল তবিয়তে থাকবেন। এত বড় সাহস! নিউজ 18 বাংলা। আর ইআরও এই আরোকে শোকজ কমিশনের, ইআরও এই আরোকে শোকজ কমিশনের ঠিক কি কারণ, কেন, আরো ডিটেইলস জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই এসআইআর চলাকালীন ইআরও এই আরো নিয়ে প্রথম পদক্ষেপ কমিশনের, কি কারণে শোকজ? দেখো, মূলত বরখাস্ত আধিকারিককে বুথ লেভেল অফিসার হিসেবে কেন কাজ করানো হয়েছে, যেখানে তিনি বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করতে পারেন না, তারপরেও অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল বুথ লেভেল অফিসার নিয়ে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা সোনারপুরে 96 নম্বর বুথে। কিন্তু দেখা যাচ্ছে তার বদলে যাকে জাতীয় নির্বাচন কমিশন বরখাস্ত করেছিল সেই বিএলওর কাজ করেছেন। আর সেই কারণে সংশ্লিষ্ট 2 জন বুথ লেভেল অফিসারকেই শোকজ করা হয়েছে। এছাড়া বারুইপুর পূর্ব বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাডিশনাল ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, তাদেরকে শোকজ করেছে কমিশন। আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে, কারণ কমিশন মনে করছে তাদের কর্তব্যে গাফিলতি হয়েছে। বেশ, এর আগেও দেখা গেছে সিইও দপ্তরের সামনে বিএলও বিক্ষোভ, আবারও সেই ছবিটাই সামনে এলো। অবস্থানে উপস্থিত অসুস্থ বিএলওরা, অ্যাম্বুলেন্স করে অবস্থানে অসুস্থ বিএলওরা। ব্রেন স্ট্রোক হয়েছিল না, তার এনার পিজিকে অ্যাডমিট করানো হলো। তার থেকে কি হলো, আবার যদি ইনি কাজ করতে পারছেন না, তাহলে ওনার মানে ইআরও তার সাথে সুপারভাইজার ফোন করে বলছে এদেরকে কেন কাজ হচ্ছে না, কেন? তিনি বলছে আমি আমার বাবাকে নিয়ে এখন অসুস্থ হয়ে বসে আছি, আপনি কাজ, আপনার লজ্জা লাগে না? তখন বলছে তাহলে স্যালারিটা বন্ধ করে দেবো। তার মানে নানা রকম হুমকি ধুমকি। এটা কি মানে মানুষের ব্যক্তি হিসাবে কোনো জিনিস নয়। একটু ব্রেন স্ট্রোক, তার সঙ্গে উনি প্যারালাইজ। আপনি বলছেন বিএলওরা ড্রামা করছে, তাই এটা কি ড্রামা? ওনারা প্রথম থেকেই আমার যখন বাবা ব্রেন স্ট্রোক হয়েছিল ফার্স্ট থেকে ওনারা কখনোর জন্য করেনি, খবরও নেয়নি, কখনো আপডেটও দেখেনি যে কী হয়েছে, কোন কন্ডিশনে রয়েছে, সিরিয়াস কন্ডিশন কেমন রয়েছে। তো ওখান থেকে দেখতে গেলে ওনাদেরকে আমি দায়ভার দিতে চাই, তার জন্যই আমি পিটিশন জমা দিয়েছি। ওনার সাথে দেখা হয়নি আমার, কিন্তু আমি রিসিভিং কাউন্টারে জমা দিয়েছি। আর এবার নজর রাখবো বাঁকুড়া ও পুরুলিয়ায় আদিবাসীদের এসআইআর না করতে উস্কানি। ওড়িশা ও বাঁকুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। এসআইআর এর ফর্ম ফিল আপের আবেদন আদিবাসী সংগঠনের। রাজ্য জুড়ে চলছে এসআইআর, কিন্তু বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহলের আদিবাসীদের একাংশ এসআইআর ফর্ম ফিল আপ করতে চাননি। কিছু জায়গায় সরকারি আধিকারিকদের ঘিরে বিক্ষোভও দেখানো হয়। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের রাউতরা পঞ্চায়েতের ভেদুয়াশোল সহ কয়েকটি গ্রামে এসআইআর ফর্ম বিলি করেন বিএলও, কিন্তু আদিবাসীদের অনেকেই ফর্ম ফিল আপ করতে চাননি। তাদের যুক্তি, আদিবাসীরা এদেশের আদি নাগরিক, তাই আলাদা করে নাগরিকত্ব প্রমাণের দরকার নেই। এরপরই খোঁজ খবর শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসন। তদন্তে জানা যায় আদিবাসীদের ভুল বুঝিয়ে উস্কানি দেওয়া হচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার লোভ দেখানো হচ্ছে, তার জন্য নাকি 3000 টাকা করে নেওয়া হচ্ছে। ওড়িশার ময়ূরভঞ্জের পুরুনিয়া গ্রামে হানা দেয় বাঁকুড়ার বারিকুল থানার পুলিশ। চক্রের অন্যতম মাথা ভবেন্দ্র মারান্ডিকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে আদিবাসী বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতার খোঁজ মেলে। বারিকুলের বাসিন্দা সন্তোষ মান্ডিকেও গ্রেপ্তার করে পুলিশ।
এখন এসআইআর এর জন্য মানুষ খুব ব্যস্ত, নিজের নাম ভোটার লিস্টে তুলতে হবে। এই সময়ে ওরা কিছু ব্যক্তি ঢুকেছে, গ্রামে গ্রামে বোঝাচ্ছে যে আমরা একটা ফর্ম দিচ্ছি, তাতে 3000 টাকা করে লাগবে এবং আদিবাসী সম্প্রদায়ের নামে আমরা কার্ড তৈরি করে দেবো। এদের বিরুদ্ধে আছে আর্থিক প্রতারণা, যেমন আছে মানুষকে ভুল বোঝানো আছে, এইসব বিভিন্ন ধারাতে কেস হয়েছে। তারা যারা পূরণ এখনো করেনি তাদের কাছে আমাদের আহ্বান যে এসআইআর ফর্ম অনতি বিলম্বে পূরণ করুন এবং ভারতের সুনাগরিক যাতে হতে পারে তার জন্য আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি। সরকার নথি যদি আমরা সিলিন্ডার করে দিই, শিকার গেলে যেমন আমাদের অস্ত্র লাগে, সেই অস্ত্রটা আমরা হাতছাড়া করে নেব, তাহলে আমরা সরকারের সঙ্গে লড়াই করতেই পারবো। ওড়িশা থেকে ধৃত ভবেন্দ্র মারান্ডিকে ট্রানজিট রিমান্ডে বাঁকুড়া আনা হয়েছে। ধৃত দুজনকেই 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে খাতড়া মহকুমা আদালত। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।